আসসালামু আলাইকুম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। রিসার্চারদের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে অ্যাকুইজিশন হয় বা একটা ল্যাঙ্গুয়েজ কিভাবে মানুষ শেখে বা ল্যাঙ্গুয়েজের যে স্কিলগুলো তারা অর্জন করে, এটা নিয়ে রিসার্চারদের মধ্যে অনেক প্রশ্ন আছে। যেমন তাদের মধ্যে কিছু প্রশ্ন আছে এরকম যে এটা কি, এই যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা যে শিখি সেটা কি ইনবর্ন ক্যাপাবিলিটি নাকি এটা আপনার শেখা একটা বিষয়। নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে, ল্যাঙ্গুয়েজ যে একটা মানুষ অর্জন করে বা শেখে জানে, এই যে ল্যাঙ্গুয়েজ আমি কথা বলতেছি, এটা কি ইনবর্ন ক্যাপাবিলিটি নাকি এটা লার্নড ক্যাপাবিলিটি। আচ্ছা, নাম্বার টু হচ্ছে এটা কি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ল্যাঙ্গুয়েজ যে অ্যাকুইজিশন এটা কি গ্র্যাজুয়ালি বাড়ে নাকি এটার ডিস্টিংক্ট কোনো স্টেজ আছে, যে এই স্টেজে এটা হবে, ওই স্টেজে সে ওয়ার্ড বলতে পারবে, ওই স্টেজে সে বাক্য বলতে পারবে, নাকি এটা আস্তে 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 হতে থাকে আর কি, এরকম গ্র্যাজুয়ালি ডেভেলপ হয় নাকি নির্দিষ্ট স্টেজে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা বাড়ে, এটা নিয়ে প্রশ্ন আছে। এবং এখানে প্রশ্ন আছে যে ল্যাঙ্গুয়েজের যে কম্পিটেন্স বা দক্ষতা বা স্কিলটা, এটা কি ইউনিভার্সাল নাকি ইন্ডিভিজুয়াল। ইউনিভার্সাল মানে সবাই কি ল্যাঙ্গুয়েজে ভালো হতে পারবে, ইউনিভার্সাল সবার জন্য কি সেম, নাকি ইন্ডিভিজুয়াল যে কারো অ্যাবিলিটি ভালো সে ল্যাঙ্গুয়েজটা ভালো বলতে পারবে, ভালো লিখতে পারবে বা কিছু একটা, আর কারোর জন্য এটা আলাদা। তাহলে এই প্রশ্নগুলো তাদের মধ্যে রয়ে গেছে। আরটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা কি কোনো সেপারেট স্কিল কিনা, অথবা এটা কোনো কগনিটিভ ডেভেলপমেন্টের কোনো একটা এলিমেন্ট কিনা। আচ্ছা, এখন এর জন্য অনেকে অনেক অ্যাপ্রোচ দায়ী করে। যেমন কেউ বলে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, কেউ বলে নেটিভিস্ট অ্যাপ্রোচ, কেউ বলে সোশ্যাল ইন্টারাকশনিস্ট অ্যাপ্রোচ, কেউ বলে কগনিটিভ অ্যাপ্রোচ। এখন আজকে আমরা কথা বলবো এই চারটা অ্যাপ্রোচ নিয়ে। হ্যাঁ, আমাদের আজকে মানে এই সেকেন্ড এই বইটা থেকে মূলত আমি কথা বলবো অ্যান আউটলাইন অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরিজ। এখানে চ্যাপ্টার 1, হ্যাঁ, বইটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, তো প্রথমেই একটু বলে নিই যে চারটা অ্যাপ্রোচের মধ্যে চারটা অ্যাপ্রোচ বেসিক্যালি কী নিয়ে কথা বলে। বিহেভিয়ারিস্ট থিওরি বা বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ, যেটা তাদের এই ধারণায় বা এই অ্যাপ্রোচে যারা বিশ্বাসী, তাদের মতে ল্যাঙ্গুয়েজটা না কোনো ইনেট ক্যাপাবিলিটি না, আপনি জন্ম থেকে ল্যাঙ্গুয়েজ শিখে আসেন না। তাদের মতে আপনার বিহেভিয়ারিস বা চারপাশের যে বিহেভিয়ারটা থাকে, এনভায়রনমেন্ট থাকে, ওইখান থেকে আপনি আসলে ল্যাঙ্গুয়েজটা আস্তে আস্তে অ্যাকোয়ার করেন। এটা ইনেট ক্যাপাবিলিটির বিরুদ্ধে বলে, নেটিভিস্ট থিওরির বিরুদ্ধে বলে। নাম্বার 2 হচ্ছে নেটিভিস্ট থিওরি। নেটিভিস্ট থিওরি কি, আপনি জন্ম থেকে একটা অ্যাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করেন, যে আপনি ভাষাটা শেখার একটা ইনবর্ন ক্যাপাবিলিটি, আপনার ইনহেরেন্ট ক্যাপাবিলিটি, জন্মগত একটা বিষয়। নাম্বার 3 হচ্ছে কগনিটিভ অ্যাপ্রোচ। এক একজনের কগনিশন বা জ্ঞানের পরিধি এক এক রকম, তো এটা এক একজনের কগনিশনের উপর ডিপেন্ড করে, কার ব্রেন কেমন, কার ব্রেন ল্যাঙ্গুয়েজের প্রতি কতটুকু এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে কগনিশন বিষয়টার উপর আপনার বয়সের কিছু বিষয় আছে, যেটা আমরা বলি ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস। হ্যাঁ, আছে, মানে আপনার এই বয়স থেকে ওই বিভিন্ন স্টেজ আছে, প্রি অপারেশনাল স্টেজ, অপারেশনাল স্টেজ, এগুলো একটা সময়ের মধ্যে তার ল্যাঙ্গুয়েজের এই ডেভেলপ হবে, ওই সময়ের মধ্যে তার ল্যাঙ্গুয়েজের এই ডেভেলপ হবে, এরকম বিষয় থাকে। তারপর বলা হয়ে থাকে বাচ্চারা ল্যাঙ্গুয়েজ একটু বেশি অ্যাকোয়ার করতে পারে। লাস্টলি হচ্ছে সোশ্যাল ইন্টারঅ্যাকশনিস্ট থিওরি। বলা হয় যে সোসাইটিতে আপনি যে ইন্টারঅ্যাকশনটা করেন, ওই ইন্টারঅ্যাকশন থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার হয়। এটা হচ্ছে সোশ্যাল ইন্টারঅ্যাকশনিস্ট থিওরি। এটা আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব। প্রথমেই কথা বলবো বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ নিয়ে। বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচটা আসলে প্রপোজড বাই বিএফ স্কিনার, এই লোকটার থেকে এসেছে বলা হয়ে থাকে। তো এই বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচে সে কী কী মেজর ক্লেইমস করেছে সেটা আমাদেরকে জানতে হবে। তার মেজর দাবিগুলো ছিল যে
অন্যান্য জিনিস আমরা যেভাবে শিখি ল্যাঙ্গুয়েজটা আমরা ওইভাবেই অ্যাকোয়ার করি বা ওইভাবেই শিখি। ল্যাঙ্গুয়েজ ইজ acquired according to the learning process of the general things what we have learned from the environment, what we have learned from the society or something else. আচ্ছা, এখানে সে বলা হয়েছে যে লার্নিং ওয়াজ ভিউড অ্যাজ আ প্রসেস অফ হ্যাবিট ফরমেশন। এখানে হ্যাবিট ফরমেশনের মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়, এটা সে দাবি করেছে। সে বলছে যে এই হ্যাবিট ফরমেশনটা 3টা স্টেপে হইতে পারে। নাম্বার 1 হচ্ছে স্টিমুলাস বা স্টিমুলি যেটাই বলেন, নাম্বার 2 হচ্ছে রেসপন্স, নাম্বার 3 হচ্ছে আপনার রেইনফোর্সমেন্ট। এই 3টা, এই বইয়ে মূলত এই 3টা পার্টে তারা বলছে এরকম যে ধরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং বিষয়টা কেমন। আমি যদি আপনাকে বলি একটা ক্লাস নার্সারির বাচ্চাকে যদি বলি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনেট, সে কিন্তু জানে না। ইনেট শব্দটা সে কখনোই শোনে নাই। আমি যদি ওই বাচ্চাটাকে বলি ধরেন নার্সারি বা কেজি, অ্যাপেল শব্দটা সে আগে শুনছে, ধরেন আমি তাকে বললাম অ্যাপেল, তার মাথায় কিন্তু আগে থেকে এই স্টিমুলি বা স্টিমুলাস অ্যাপেল সম্পর্কে আছে, ঠিক আছে? তো অ্যাপেল বললে তার স্টিমুলিতে রেসপন্স হওয়ার একটা সুযোগ আছে। কিন্তু আমি যদি তাকে বলি ইনেট, বুঝবে না, কিন্তু এটা যে জন্মগত বা কিছু একটা, এটা সে বুঝবে না। তাহলে স্টিমুলি বোঝা গেছে যে একটা জিনিস সম্পর্কে আগে থেকেই তার মাথায় কোনো একটা স্টিমুলাস থাকা, ওইটা সম্পর্কিত কোনো ব্যাকগ্রাউন্ড নলেজ আগে থেকে একটু না কিছু থাকা, যাতে সে রেসপন্স করার অ্যাবিলিটিটা থাকা। পরে রেসপন্স করলেও এটা আরেকটা পার্ট রেসপন্স। তাহলে স্টিমুলাস প্রথম পার্ট, নাম্বার 2 হচ্ছে রেসপন্স, নাম্বার 3 হচ্ছে রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্টটা কি? ধরেন সে ঠিকঠাক করে রেসপন্স করতে পারছে, আপনি তখন তাকে রেওয়ার্ড বলেন, ইয়াস গুড থিং। যখন অ্যাপ্রিসিয়েট করলেন, এই জিনিসটা হচ্ছে পজিটিভ রেইনফোর্সমেন্ট। আপনি যখন তাকে পানিশ করলেন বা নেগেটিভলি তার ভুল টুল ধরলেন, এই জিনিসগুলো হচ্ছে নেগেটিভ রেইনফোর্সমেন্ট, ঠিক আছে? তো এই 3টা পার্টে হ্যাবিট ফরমেশনের মাধ্যমে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচটা হয়ে থাকে। এখানে বিহেভিয়ারাল অ্যাপ্রোচে আপনার 3 ধরনের লার্নিংয়ের কথা বলা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, আরেকটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, আরেকটি হচ্ছে সোশ্যাল লার্নিং, ঠিক আছে? তো প্রথমে বলা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং জিনিসটা কি। ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে এটা এক্সপ্লেইনস হাউ স্টিমুলি ইন দ্য এনভায়রনমেন্ট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ রেসপন্সেস। এখানে গল্পটা বলা হয়েছে আপনার প্যাভলভের কুকুরের নিয়ে একটি এক্সপেরিমেন্ট আছে, আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। তো ওখান থেকে মানে প্যাভলভ যে কথাটা বলার চেষ্টা করছে যে আপনি ধরেন একটা বাচ্চাকে একটা চকলেট আপনি দেখালেন, কিন্তু এই চকলেটটা সম্পর্কে তার আগে থেকেই মাথায় কিছু স্টিমুলি রয়ে গেছে, কিছু একটা, বাট সে নামটা জানে না যে এটা চকলেট, এ কারণে সে মুখে বলতে পারতেছে না। কিন্তু এটা দেখার ফলে সে কিন্তু মানে তার ভালো লাগতেছে জিনিসটা, বা সে এটার কাছে যেতে যেতেছে, বা সে চাচ্ছে কিছু একটা। তার কারণ কি, তার মাথার মধ্যে এই চকলেট সম্পর্কে স্টিমুলি আছে। যেমন আপনি যদি একটা এমন কিছু একটা ধরেন যে জিনিসটা তার এটা সম্পর্কে আগে থেকে স্টিমুলি নাই, হ্যাঁ, তাহলে আসলে সেটাতে তার থাকবে না, রেসপন্স আসার কোনো সম্ভাবনা নেই। কিন্তু চকলেট সম্পর্কে তার একটা আইডিয়া আছে। কিন্তু যখনই ধরেন মা এই কথাটা রিপিট করলো যে চকলেট খাবা বাবা, চকলেট খাবা, এই যে চকলেট কথাটা মার মুখ থেকে শুনলো, তার মাথায় ওই চকলেট সম্পর্কে রেসপন্স আসবে। দেখবেন সে যদি মানে চেষ্টা করবে কথাটা বলার জন্য, চকলেট চকলেট এই টাইপের বলার চেষ্টা করবে। তো এখানে এই যে সে চকলেট সম্পর্কে তার মাথায় একটা স্টিমুলি ছিল বা স্টিমুলাস ছিল, ওইটাকে সে রেসপন্স করলো মার থেকে এটা রিপিট করা মানে কথাটা শুনে। তো এই জিনিসটা হচ্ছে আপনার এই যে ধরেন এই যে সে রেসপন্স করলো বা শুনে সে আরও মানে কি হয়ে গেল, চিনতে পারলো আরও, হ্যাঁ। তো এটা হচ্ছে তার সেকেন্ড স্টেজ অফ লার্নিং। আর প্রথমে তার মাথায় যে স্টিমুলিটা ছিল এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লার্নিং। তো এই জিনিসটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্রথম টাইপ অফ লার্নিং বেসড অন বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। আর সেকেন্ড হচ্ছে অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, আর একটা হচ্ছে সোশ্যাল লার্নিং। এই 3টা
টাইপসই তো বললাম আমরা বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের ক্ষেত্রে। তো প্রথম টাইপে সে বলতেছে যে ল্যাঙ্গুয়েজ লার্নটা হয় হচ্ছে আগে থেকে মাথায় একটু স্টিমুলি থাকে, বাট পরে এটা রেসপন্সের মাধ্যমে আসে। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের কথাটা এরকম, এখানে কিন্তু রেইনফোর্সমেন্ট নিয়ে কথা বলতেছে না, রেইনফোর্সমেন্ট নিয়ে কথা বলবে পরেরটাতে, অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং বলতেছে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ শেপড বাই রেইনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট। অর্থাৎ রেইনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট আপনি যখন দিবেন, এই জিনিসটা আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিংকে শেপ করবে, ল্যাঙ্গুয়েজ লার্নিংকে শেপ করবে। আপনি ধরেন কেউ একটা জিনিস বলতেছে, আপনার বাচ্চা একজন বলতেছে যে আপেল, আপেল, এটা তো আপেল হবে, কিন্তু আপনি তাকে মানে উদ্বুদ্ধ করতেছেন, বাচ্চা তো চেষ্টা করতেছে, পজিটিভ রেইনফোর্স, রাইট, এই রেইনফোর্সমেন্টের কারণে তার ল্যাঙ্গুয়েজটা শেপ হবে। এটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এটা বিএফ স্কিনার নিজেই দিছে, কিন্তু এর আগে যেটা ছিল ক্লাসিক্যাল কন্ডিশনিং সেটা আসলে দিছে হলো প্যাভলভের যে কুকুরের যে এক্সপেরিমেন্টটা ওইখান থেকে। তো অপারেন্ট কন্ডিশনিংটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল লার্নিং। এখানে আপনি ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ে তো আপনি মেইনলি ফোকাস দিতেছেন লার্নিং বিষয়টা স্টিমুলি আর রেসপন্সের উপর বেশি ফোকাস দিতেছেন, আর আপনি অপারেন্ট কন্ডিশনিংয়ের ক্ষেত্রে আপনি ফোকাস দিতেছেন হচ্ছে রেইনফোর্সমেন্টটাকে। হ্যাঁ, যেমন একটা বাচ্চা যখন একটা সিলেবল সুন্দর করে উচ্চারণ করলো, হ্যাঁ ধরেন এক্সামিনেশন, একটা বাচ্চার কাছ থেকে আপনি যখন প্রথম এক্সা কথাটাই আপনি উচ্চারণটা শুনতেছেন, বলতেছেন ইয়াস অ্যাপ্রোপ্রিয়েট, ইয়াস কারেক্ট, মানে এই যে তাকে রেইনফোর্সমেন্ট দিয়ে এটা তার ল্যাঙ্গুয়েজকে শেপ করলো, এটা পজিটিভলি শেপ করলো। তো এই রেইনফোর্সমেন্টের কারণে আপনার লার্নিংটা হয়। যে কোনো কিছু আপনি শিখতে যান, তাকে যদি অ্যাপ্রিসিয়েট করেন, সে ভালো কিছু শিখতে পারলেও। তো এটাই হচ্ছে বিহেভিয়ার থিওরির তিনটা কাইন্ডের মধ্যে একটা পার্ট, অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিংয়ের ভিতরে এটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টাল লার্নিং। এবার থার্ড হচ্ছে আপনার সোশ্যাল লার্নিং। তো প্রথমে বললাম আপনার ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেটা ফোকাস করা হচ্ছে স্টিমুলিয়ার রেসপন্সের মাধ্যমে আপনি কোনো কিছু শিখেন, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের মাধ্যমে। আর অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে ফোকাস দেওয়া হচ্ছে রেইনফোর্সমেন্টের বিষয়ে। হ্যাঁ, আর থার্ড হচ্ছে সোশ্যাল লার্নিং। এই সোশ্যাল লার্নিং যে বিষয়টা, এটা হচ্ছে যেমন এখানেই বলছে যে মেইন প্রিন্সিপাল হচ্ছে যে একটা বাচ্চা ছেলে তার বাবার কথাটাকে রিপিট করাটা আপনার মানে পছন্দ করে, এরকম কিছু। যেমন এই যে লাইনটা দিচ্ছে এরকম, লিটল বয়েজ লার্ন টু টক লাইক দেয়ার ফাদার্স। আবার বলতেছে লিটল গার্লস ইমিটেট দ্য স্পিচ অফ দেয়ার মাদার্স। হ্যাঁ, তো এই যে ইমিটেট করার যে একটা প্রবণতা, মানে আবার ইমিটেট করা, মুখে উচ্চারণ করা, বাবা যেটা বলতেছে, এটা শুধু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে না, যে কোনো কিছুর ক্ষেত্রে। বাবা একটা বিহেভিয়ার করছে, ওইটারই ফলো করে, মা একটা বিহেভিয়ার করছে, ওইটাই ফলো করে। তো এই যে সোশ্যাল লার্নিং, সে সোশ্যাল লার্নিং করতেছে। হ্যাঁ, এটার মাধ্যমেও কিন্তু বিহেভিয়ারিস্ট থিওরি, এটা কিন্তু জন্ম থেকে হয়ে আসতেছে না, ঠিক আছে। এই তিনটা পার্টে বিহেভিয়ারিস্ট থিওরিতে হয়ে থাকে। এই কারণে ওই যে প্রথমে আপনি আলোচনা করছিলেন যে বিহেভিয়ারিস্ট থিওরির ক্লেম হচ্ছে তিনটা, স্টিমুলাস, রেসপন্স, রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। আচ্ছা, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের পরে এই বইটাতে একটা কথা দেখলাম বলা হয়েছে, কন্ট্রাস্টিভ অ্যানালিসিস হাইপোথিসিস। কন্ট্রাস্টিভ অ্যানালিসিস হাইপোথিসিস, এটা ল্যাডো 1957 সালে তিনি একটা ক্লেম করছে, দাবি করছে। তার কথাটা ছিল এরকম যে ধরেন আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আর আপনি ইংলিশ হচ্ছে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তা আপনি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে, নেটিভ ল্যাঙ্গুয়েজ তো আপনি পারেননি। তো যেই পার্টগুলো আপনার ল্যাঙ্গুয়েজের সাথে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মিল আছে বা ফরেন ল্যাঙ্গুয়েজের মিল আছে, ওই জিনিসগুলো আপনার কাছে ইজি লাগে। হ্যাঁ, আর যেই জিনিসগুলো আপনার সাথে ডিফারেন্ট লাগে, ডিফারেন্ট আছে স্ট্রাকচারে বা বিভিন্ন কিছুতে, গ্রামারে হোক ডিফারেন্ট, সেই জিনিসগুলো আপনার কাছে কঠিন লাগে। এই জিনিসটাই সে দাবি করছে মূলত। আমি একটু ইংলিশে পড়ে শোনাই। Claiming that the student who comes into contact with a foreign language will find some features of it quite easy and others extremely difficult. Those elements that are similar to his native language will be simple for him, and those elements that are different will be difficult.
যেটা ডিফারেন্ট সেটা তার কাছে ডিফিকাল্ট লাগে। আচ্ছা, তাহলে সে আরেকটা মেজর ক্লেম করতেছে যে L2 এররসটা, যেমন আপনি এখন L2 শিখবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবেন একটা জিনিস, এখন আপনার কতটুকু ভুল হবে এটা ডিপেন্ড করবে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজের সাথে ওই L2 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি যে ভাষাটা শিখতে যাচ্ছেন ওইটার ডিফারেন্সটা কতটুকু, এটা হচ্ছে তার মেজর ক্লেম, যে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কতটুকু ভুল হবে, এরর হবে, এটা নির্ভর করে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটার মধ্যে কতটুকু ডিফারেন্স আছে। যেমন ধরেন বাংলা আর হিন্দির ভিতরে ধরেন মিল আছে সাপোজ, তাহলে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আপনি শিখতে চান হিন্দি, যেহেতু ডিফারেন্স কম তাহলে আপনার এটা শিখতে ইজি হবে, ঠিক আছে, কারণ স্ট্রাকচার মক্সার সব দিক দিয়ে মিল আছে, ঠিক আছে। এখন বাংলার সাথে ধরেন স্প্যানিশের মিলই নেই, এখন আপনি বাংলা থেকে স্প্যানিশ শিখতে যাচ্ছেন, বাংলা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ আর স্প্যানিশ হচ্ছে আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ, তো এটা শিখতে গেলে যেহেতু ডিফারেন্স অনেক বেশি আপনার কাছে এটা আপনার এররসও বেশি হবে, আপনার ভুলও বেশি হবে, এটাতে একটু জটিল লাগবে। তো এটা নিয়েই মূলত কন্ট্রাস্টিভ অ্যানালিসিস হাইপোথিসিস আলোচনা করে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট কোনো পার্ট না বিহেভিয়ার থিওরিতে। আমি এতক্ষণ যা বলছি যে 3টা পার্ট নিয়ে আলোচনা করা হবে, স্টিমুলি, রেসপন্স আর হচ্ছে রেইনফোর্সমেন্ট, আর 3টা ধরনের লার্নিং আছে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচে। ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটা জোর দেয় হচ্ছে স্টিমুলাস আর রেসপন্সে, আর অপারেন্ট কন্ডিশনিং যেটা জোর দেয় হচ্ছে ইনস্ট্রুমেন্টাল বিষয় আর কি, যেটা রেওয়ার্ডে জোর দেয়, রেইনফোর্সমেন্টে জোর দেয়। আর হচ্ছে সোশ্যাল লার্নিং, ইমিটেটের মাধ্যমে, কপি করার মাধ্যমে, ইমিটেটের মাধ্যমে জিনিসটা হয় আর কি। এই হচ্ছে আমাদের বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। ও ভালো কথা, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের সব তো পজিটিভ জিনিস বুঝলেনই আপনি, হ্যাঁ। এটার ক্রিটিসিজম কি, মানে এটা নিয়ে সমালোচনাটা কি, নেগেটিভিটি কি? এটা সমালোচনা হচ্ছে এই বিহেভিয়ারিস্ট থিওরি আপনার ক্রিয়েটিভিটিতে হ্যাম্পার করে, হ্যাঁ। যেমন এই যে এখানেই লেখা ছিল এই কথাটা, যে behavioral approach to language acquisition was strongly criticized by many linguists as it did not take into account certain properties of language, especially language creativity. এটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভিটির উপর কোনো একটা ইয়ে দেয় না। Similarly, the rejection of language error was considered to be wrong approach as the empirical evidence did not prove the detrimental influence of error on language acquisition. আচ্ছা, এখন এটার বিরুদ্ধে স্ট্রং একটা এভিডেন্স, মানে সমালোচনা তো আছেই, সমালোচনার পরে নতুন একটা অ্যাপ্রোচ আবার আসছে, সেটা হচ্ছে আপনার নেটিভিস্ট থিওরি, নোম চমস্কি দিছে, আগেরটা তো দিছে বিএফ স্কিনার বিহেভিয়ারিস্ট থিওরি। এখন এটা তো ক্রিয়েটিভিটিরে বাধা দেয়, এটা নিয়ে সমালোচনা আছে। আর বাংলাদেশি কনটেক্সটে আপনি যদি অনার্স বা মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, বলে যে বাংলাদেশি কনটেক্সটে বিহেভিয়ারাল অ্যাপ্রোচকে তুমি কীভাবে দেখো, এটা আলোচনা করো, হ্যাঁ। তখন আপনি বলবেন যে বাংলাদেশি অ্যাপ্রোচে এই যে বারবার রিপিট করা, হ্যাঁ, এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংয়ে তেমন একটা ইয়ে করে না, এটা রোড মেমোরাইজেশন, মানে নিছক মুখস্থ, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংয়ে তেমন একটা ইয়ে করে না, কম্প্রেহেনশনে তেমন একটা কাজে দেয় না বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। তো আমরা এখন আলোচনা করব নেটিভিস্ট অ্যাপ্রোচ নিয়ে। আচ্ছা, নেটিভিস্ট অ্যাপ্রোচে কি বলে? নেটিভিস্ট অ্যাপ্রোচটা দিয়েছে হচ্ছে নোম চমস্কি, যেটা আমি মাত্রই বললাম। নেটিভিস্ট অ্যাপ্রোচটা বলে যে হিউম্যানস আর ভেরি মাচ ক্যাপেবল বাই বর্ন টু অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য হিউম্যানের ব্রেইনে আপনার ইনবর্ন ক্যাপাবিলিটি থাকে, এটা হচ্ছে নেটিভিস্ট থিওরি, নেটিভিস্ট অ্যাপ্রোচ, অথবা ইনেটিজম, অথবা এটাকে মেন্টালিস্ট থিওরিও বলা হয়, এটাকে লিঙ্গুইস্টিক থিওরিও বলা হয়। এই হচ্ছে বিষয়। আর এখানে কয়েকটা বিষয়ে চমস্কি কিছু দাবি করছে, সেটা হচ্ছে আপনার চমস্কির ইউনিভার্সাল গ্রামার, চমস্কির ইউনিভার্সাল হাইপোথিসিস বা ইউনিভার্সাল গ্রামারের কথা যেটা বলছে যে অল ল্যাঙ্গুয়েজ হ্যাভ কমন আন্ডারলাইং স্ট্রাকচার, সব ল্যাঙ্গুয়েজেরই একটা কমন একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ। এই জিনিসটাকে বলা হয় ইউনিভার্সাল গ্রামার, সব ল্যাঙ্গুয়েজেরই একটা কমন স্ট্রাকচার আছে, হ্যাঁ। যেমন আপনি যদি একটু খেয়াল করেন যে আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে কিসের ব্যবহার থাকে? সাবজেক্টের ব্যবহার থাকে, ভার্বের ব্যবহার থাকে, আর আপনার
অবজেক্টের ব্যবহার থাকে। এটা আগে পরে হতে পারে, বাট এই জিনিসগুলো থাকে, ওইটারও তো থাকে। এই যে একটা নর্মাল একটা কমন স্ট্রাকচার, এই জিনিসটাকে চমস্কি বলতেছে যে ইউনিভার্সাল গ্রামার। এই ইউনিভার্সাল গ্রামারটাকে প্রুফ করার জন্য চমস্কি এই কথাটাও বলছে যে যেমন আমরা দেখতে পারি যে বাচ্চারা, চিলড্রেনরা একটা ল্যাঙ্গুয়েজ শেখে তার স্ক্র্যাচ থেকে, তার ব্রেইনের যে আগাম একটা আছে, আপনার অগ্রিম একটা ক্যাপাবিলিটি আছে, ওইটা দেখেই সে ইউজ করে। ইনস্টিড দে ইউজ ইনেট গ্রামাটিক্যাল রুলস, মানে সে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, আচ্ছা আমার কথাটা মনে হয় আমি গুছায় বলতে পারিনি, মানে ল্যাঙ্গুয়েজটা চিলড্রেনরা শেখার চেয়ে বেশি, কোনো একটা ল্যাঙ্গুয়েজের রুল শেখার চেয়ে তারা ইনেট যে ক্যাপাবিলিটি গ্রামাটিক্যাল রুলের, ওই জিনিসটা প্রয়োগ করে তারা বেশি। হ্যাঁ, তো এই জিনিসটা ইউনিভার্সাল গ্রামারের কারণে, কারণ এটা তারা বুঝতে পারে কীভাবে, কারণ সব ভাষারই মোটামুটি একটা কমন থিং আছে। এই হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, কারণ সব ভাষারই একটা কমন স্ট্রাকচারে মিল আছে। এরপর হচ্ছে এলএডি। এলএডি নিয়ে এখানে কথা বলা হয়ে থাকে যে এলএডির মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে পারি। হ্যাঁ, তো এই এলএডিটা কি? এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল মেন্টাল মেকানিজম। হাইপোথেটিক্যাল মানে এটা এখনও প্রুভড না, কিন্তু হাইপোথেটিক্যাল মেন্টাল মেকানিজম। এই মেকানিজমের দাবি করা হয় যে ইট অ্যালাউস, এই এলএডি অ্যালাউস চিলড্রেন টু প্রসেস অ্যান্ড অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি। এলএডি আপনার ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করতে এবং ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করতে ন্যাচারালি আপনাকে সহায়তা করে। এলএডি মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ আপনার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ডিভাইস রয়েছে, আপনি ন্যাচারালি এই জিনিসটা পারেন। ল্যাঙ্গুয়েজ মানে যে আপনি অ্যাকোয়ার করতেছেন, এটা ন্যাচারালি হচ্ছে, জন্ম থেকেই আপনি একটা ক্যাপাবিলিটি নিয়ে জন্মগ্রহণ করছেন, যেটা বিহেভিয়ার স্থিতির টোটালি উল্টা। ঠিক আছে, আচ্ছা, দ্যাটস ওয়াই এটাকে সে বলতেছে যে চিলড্রেনরা আপনার করে কি, তারা দে ক্যান লার্ন কমপ্লেক্স গ্রামার উইদাউট ইনস্ট্রাকশন। কেন? এলএডির কারণে। চিলড্রেনরা কেন কমপ্লেক্স গ্রামার এই ইনস্ট্রাকশন ছাড়াই কম ইনস্ট্রাকশনে বুঝে ফেলতে পারে? কারণ এলএডির কারণে। আপনার এলএডি বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কারণে তারা খুব ভালো বুঝতে পারে। এখন এলএডির কারণে তারা পারে, এইটারও কিছু বায়োলজিক্যাল কারণ আছে। বায়োলজিক্যাল কারণটা বলা হয় এটারে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস। প্রথমে বলছিলাম চমস্কিস ইউনিভার্সাল গ্রামার বা ইউনিভার্সাল হাইপোথিসিস, আর এটা হচ্ছে এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আপনার মধ্যে এমন ডিভাইস আছে বায়োলজিক্যালি যেটা আপনাকে এই ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে সাহায্য করে, যে কারণে বাচ্চারা খুব ভালো করে তাড়াতাড়ি শিখতে পারে। এখানে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসটা বলা হইতেছে দেয়ার ইজ এ বায়োলজিক্যালি ডিটারমাইন্ড উইন্ডো ইউজুয়ালি বিফোর পুবার্টি ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হ্যাপেন্স মোস্ট ইজিলি। অর্থাৎ বায়োলজিক্যালি একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা খুব দ্রুত হয়ে থাকে। ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসে এখানে সে আবার একটা কোন বিজ্ঞানী করছে এটা আমি বলতে পারতেছি না, লেনেবার্গ। সে করছে কি, দুই ধরনের জিনিসের উপর একটা এক্সপেরিমেন্ট চালাইছে। একটা হচ্ছে চিলড্রেন, কিন্তু তার লেফট হেমিস্ফিয়ার কাজ করে না, লেফট হেমিস্ফিয়ারের সমস্যা আছে, ডিজেবল। আবার চিলড্রেন এলো, আবার অ্যাডাল্টসের মধ্যেও লেফট হেমিস্ফিয়ারের সমস্যা আছে, ডিসঅর্ডার আছে, সমস্যা আছে আর কি। এমন একজন মানুষকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, দেখলো সে আচ্ছা লেফট হেমিস্ফিয়ার সমস্যা আছে, এটা কেন সে সিলেক্ট করলো? কারণ ল্যাঙ্গুয়েজের যে স্পিচটা আমাদের এটা উৎপন্ন হয় আপনার লেফট হেমিস্ফিয়ার থেকে। হ্যাঁ, আমরা যে ল্যাঙ্গুয়েজটা উৎপাদন করি এটা ব্রেইনের লেফট হেমিস্ফিয়ার থেকে উৎপাদন হয় আর কি। তো লেফট হেমিস্ফিয়ারের যে বাচ্চাদের সমস্যা, তাদের এখানে এক্সপেরিমেন্ট করে দেখলো তারা খুব দ্রুত এটা রিকভার করতেছে, খুব দ্রুত। কিন্তু অ্যাডাল্টসের ক্ষেত্রে এটা পারতেছে না, রিকভার করতে পারতেছে না। তখন বোঝা গেল যে বাচ্চারা এই সমস্যাটা কাটায় উঠতে পারে। দ্যাটস ওয়াই বাচ্চারা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন খুব দ্রুত করতে পারে, ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস। তার মানে এখানে বাচ্চাদের একটা অবশ্যই আছে। এখন অ্যাডাল্টসের ক্ষেত্রে কি কোনো সুবিধা নাই? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে অবশ্যই আছে। অ্যাডাল্টস ভোকাবুলারিতে অনেক সুবিধা পায়, যেটা বাচ্চারা পায় না প্রথম দিকে। তারপরে হচ্ছে
অ্যাডাল্ট আপনার অন্যদিকেও কিছু সুবিধা পায়, যেমন মনে করেন এখানে একটা বিষয় আছে যে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি, না সরি হ্যাঁ, গ্রামাটিক্যাল সিস্টেমগুলো, যেমন একটা বাচ্চারা আপনি যত গ্রামাটিক্যাল শুদ্ধগুলা বুঝাতে যাবেন, বাচ্চা প্রথম দিকে কিন্তু ধরতে পারবে না, কিন্তু আস্তে 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 খুব দ্রুত ধরে ফেলতে পারবে, অ্যাডাল্টসের চেয়েও ভালো ধরে ফেলতে পারবে। আমি যেটা বলতেছিলাম, ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসে আপনার বাচ্চারা খুব দ্রুত আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারে। অ্যাডাল্টসরা প্লাস পয়েন্ট হচ্ছে তারা লেক্সিক্যাল ভোকাবুলারি প্রথমগুলো ভালো করতে পারে, তাদের কগনিশন ভালো, আগে থেকে স্টিমুলি ভালো থাকে। হ্যাঁ, তো কিন্তু আলটিমেটলি প্রথম দিকে কিন্তু অ্যাডাল্টসরা বেশি দেখালেও শেষে গিয়ে দেখবেন নেটিভ যে প্রফিসিয়েন্সি আছে, নেটিভদের মতো কথা বলা, নেটিভদের মতো লেখা, নেটিভদের মতো কমিউনিকেট করা, এই জিনিসগুলো বাচ্চারা দেখবেন লাস্টে বেশি ইফেক্টিভলি করতেছে। হ্যাঁ, নেটিভ লাইক প্রফিসিয়েন্সি, এই জিনিসটা ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসের কারণে বাচ্চারা বেশি সুবিধা পায়। আচ্ছা, এই হচ্ছে নেটিভিস্ট থিওরি, নেটিভিস্ট অ্যাপ্রোচ। আমি একটু সাম আপ করে দিই যে নেটিভিস্ট অ্যাপ্রোচে 3টা বিষয় নিয়ে কথা বলা হইতেছে। প্রথমত বলা হইতেছে যে এটা ইনেট ক্যাপাবিলিটি নিয়ে, এটা বিহেভিয়ার থিওরিতে হচ্ছে না, তার একটা বায়োলজিক্যাল ক্যাপাবিলিটি আছে ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের। এখানে 3টা বিষয় নিয়ে কথা বলা, ইউনিভার্সাল গ্রামার বা ইউনিভার্সাল হাইপোথিসিস, যে প্রত্যেকটা ভাষারই নিজস্ব আন্ডারলাইন কিছু মিল স্ট্রাকচার আছে, এই কারণে ইউনিভার্সাল গ্রামারটা সবার জন্য মানে বোঝা যায় আর কি, ল্যাঙ্গুয়েজ লার্নিংটা খুব দ্রুত হয়। তারপর বলা হইতেছে যে বাচ্চাদের এখানে প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এলএডি, যে আমার ভিতরে কিছু ডিভাইস আছে যার মাধ্যমে আমি অটো ল্যাঙ্গুয়েজ ধরতে পারি, বুঝতে পারি। হ্যাঁ, এটা একটা হাইপোথেটিক্যাল মেন্টাল মেকানিজম যেটা চিলড্রেনকে আপনার ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে খুব ইজিলি সহায়তা করে। নাম্বার 3 হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস, ওই যে অ্যাডাল্টস আর এর মধ্যে যে ডিফারেন্সটা, এই এলএডি কিন্তু মূলত আপনার ওই যে ইউনিভার্সাল গ্রামারের ক্ষেত্রেও আমরা ব্যাখ্যা করতে পারি, আবার ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসেও ব্যাখ্যা করতে পারি। মূলত 2টা পার্টি কথা হয়, এলএডি 2 ক্ষেত্রে আপনি টানতে পারেন। আচ্ছা, এখন ক্রিটিসিজম কি নেটিভিস্ট অ্যাপ্রোচের? ক্রিটিসিজম হচ্ছে এই যে এলএডির যে থিওরিটা আপনি দিলেন, এটা এখনও প্রুভেন না, এটা প্রুভড না, এটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার। আপনি দাবি করতেছেন এলএডি যে আপনার ভিতর থেকেই নাকি বায়োলজিক্যালি একটা ক্যাপাবিলিটি আছে, এই আছে সেই আছে, হ্যাঁ, এগুলো দাবি করতেছেন, বাট প্রুভেন কোনো বিষয় না। এই হচ্ছে নেটিভিস্ট অ্যাপ্রোচের ক্রিটিসিজম। আরেকটা বিষয়, আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, জেনারেলি গ্র্যাজুয়েশনের মাঝে মধ্যে বলা হয় যে বাংলাদেশি কনটেক্সটে তুমি নেটিভিস্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে মানে বোঝাও তো দেখি এক্সাম্পল দিয়ে। তখন আপনি বলতে পারেন এরকম যে নেটিভিস্ট অ্যাপ্রোচে এই যে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসটা যে ব্যাখ্যা করা হয়, হ্যাঁ, যে বাচ্চারা লাভবান থাকে বেশি বাচ্চাদের অ্যাডাল্টসের তুলনায়। হ্যাঁ, কারণ ওই যে লেফট হেমিস্ফিয়ারের যে ব্যাখ্যাটা দিলাম ওটা একটু দেখতে পারেন। এখানে দেখবেন বাংলাদেশে বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনি বাসায় কিন্তু শিখেন, কিন্তু আপনি যেহেতু ইংলিশ আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, এটা আপনার আমাদের স্কুলগুলোতে বাংলাদেশে কী করা হয়, গ্রামারের রুলসের উপর খুব ফোকাস করা হয়, কারণ এটা এক্সপ্লিসিটলি টট হয় না, এক্সপ্লিসিটলি শেখানো হয় না, ব্যবহারিকভাবে মানে প্র্যাকটিক্যালি শেখানো হয় না, এক্সাম্পল দিয়ে বা এটার উপর বেশি ফোকাস করে না, ফোকাস করে রুলসের উপর বেশি, তারপর 2-1টা এক্সাম্পল দিয়ে শেষ করে দেয় গ্রামারটা, যার ফলে তারা কিন্তু গ্রামাটিক্যালি এতে বেশি একটা কমপ্লেক্স ফিল করে, মানে জটিলতা ফিল করে। এখানে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসে আপনি দেখবেন বাংলা মিডিয়ামের একটা স্টুডেন্ট বয়স্ক হয়ে গেছে, ধরেন আমার এইচএসসি স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব গ্রামাটিক্যালি খুব মানে ঝামেলা ফিল করে। হ্যাঁ, ইংলিশে খুব ফিল করে, আপনার একটা ক্রিয়েটিভ রাইটিং দিলেও তারা ওরকম পারে না, গ্রামারেও তারা খুব সমস্যা ফিল করে। কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দেখবেন বাচ্চাগুলা যখন 6-7-এ উঠে তখন থেকেই সে খুব ভালো কমিউনিকেট করতে পারে। কারণটা কি? ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিস। তাকে বাচ্চাকাল থেকে আপনি ল্যাঙ্গুয়েজের নেটিভ লাইক প্রফিসিয়েন্সিতে গড়ায় তুলছেন, নেটিভ লাইক প্রোনাউন্সিয়েশন শিখিয়েছেন, নেটিভ লাইক রাইটিং শিখিয়েছেন, তাদের কমিউনিকেশন হয়েছে ইংলিশে, তারা ইসলাম শিক্ষা পড়েছে ইংলিশে, তারা বাংলাদেশের সব সাবজেক্ট ইংলিশে পড়েছে। দ্যাটস ওয়াই এই জিনিসটা তাদের মধ্যে করে রয়েছে। তাহলে ক্রিটিক্যাল পিরিয়ড হাইপোথিসিসটা কিন্তু আমাদের বাংলাদেশি কনটেক্সটে আমরা ব্যাখ্যা করতে পারি ইংলিশ মিডিয়াম স্কুল আর বাংলা মিডিয়াম স্কুলের ক্ষেত্রে। তো
তো এই হচ্ছে নেটিভিস্ট অ্যাপ্রোচের প্রায়োগিক একটা ব্যাপার আপনি এক্সাম্পল হিসেবে টানতে পারেন। যদি বলা হয় যে এই জিনিসটা তোমার বাংলাদেশি কনটেক্সটে একটু মিলিয়ে দেখাও, মাস্টার্স এই কোশ্চেনটা বেশি বলে আর কি। আচ্ছা কগনিটিভ অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের কিন্তু দুইটা শেষ, একটা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি শেষ, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ শেষ, একটা হচ্ছে নেটিভিস্ট থিওরি শেষ। এখন আমরা কগনিটিভ অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। এটা বলছে যে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং বা যে কোনো একটা লার্নিং হচ্ছে আপনার একটা মেন্টাল প্রসেস বা কগনিটিভ ডেভেলপমেন্টের উপর নির্ভর করে। আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন, আপনি আপনার ওই যেমন দিস ইজ আ পেন, এটা হচ্ছে একটা কলম। একটা বাচ্চা পেন বলতেছে কিন্তু সে পেন বুঝতেছে না, তাহলে তো এই ল্যাঙ্গুয়েজের কোনো মানেই নেই। অর্থাৎ যেমন আপনি এখানে একটা এক্সাম্পল টানছে এই বইতে, যেমন একটা বাচ্চা অ্যাবস্ট্রাক্ট বিভিন্ন আইডিয়া আছে না, যেমন ধরেন অনেস্টি। একটা নার্সারির বাচ্চা অনেস্টি কি বুঝবে, বা নার্সারি না হোক একদম খুবই বাচ্চা একটা, কিন্তু ওই বাচ্চার কিন্তু আপেল বুঝবে, আপেলটা বুঝবে। হ্যাঁ, আপেল আপেল, আব্বু আম্মু, সে এই জিনিসগুলো বোঝে। কারণ কি? কারণ তার মধ্যে এই জিনিসটার কগনিটিভ ডেভেলপমেন্ট হয়ে গেছে, তার নলেজ কগনিশন বা নলেজটা ডেভেলপ হয়ে গেছে। এখন সে এটাকে একটা ওয়ার্ড রুট দিছে, যেমন আমি বলতেছি মা, আরেকজন বলতেছে মাম্মি, আরেকজন বলতেছে মাদার। বাচ্চা 1-2 বছরের ধরেন একটা বাচ্চা এই যে বলতেছে, সে তার মতো করে একটা ওয়ার্ড বলতেছে মাম্মি, সে তার মতো একটা ওয়ার্ড বলতেছে মাদার, সে তার মতো একটা ওয়ার্ড বলতেছে আম্মা বা মা। এটা যেটাই হোক, তার কগনিটিভ ডেভেলপমেন্টের উপর তার ডিপেন্ড করতেছে তার ল্যাঙ্গুয়েজ লার্নিং। তার মানে আ স্টুডেন্ট অর আ চাইল্ড হ্যাজ টু নো অ্যাবাউট দ্য থিং হোয়াট ইট ইজ বিফোর কনভার্ট ইট ইনটু আ ওয়ার্ড। একটা ওয়ার্ডে কনভার্ট করার আগে তার ওই জিনিসটা বুঝতে হবে, ওই জিনিসটা কি। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের বিষয়ে বলা আর কি। হ্যাঁ, তো প্রথমে তাকে এক্সপেরিমেন্ট করতে হবে, তারপর তাকে কনস্ট্রাক্ট করতে হবে। এক্সপেরিমেন্ট করবে, তারপর একটা ওয়ার্ড সে কনস্ট্রাক্ট করবে, আচ্ছা এই জিনিসটা হচ্ছে এইটা। তাহলে ল্যাঙ্গুয়েজ লার্নিং আর জিনিসটা কগনিটিভিজমে বলা হয় তার কগনিটিভ ডেভেলপমেন্টের উপর তার ল্যাঙ্গুয়েজ লার্নিং হবে, এটা বলছে। এটা কিন্তু একবারও বলে না ইনেটিজমের মতো বা নেটিভিস্টের মতো যে জন্ম থেকে একটা ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার নিয়ে বসে আছে। সে কিন্তু বলে না বিহেভিয়ারিস্ট থিওরির মতো যে আগে মাথা থেকে একটা স্টিমুলি আছে, ওইটা পরে কেউ যখন দেখাবে ওইখান থেকে রেসপন্স করবে, পজিটিভ রিইনফোর্সমেন্ট দিবে, নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এগুলো নিয়ে বলা হয়নি, কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে বলা হয়েছে। ঠিক আছে। ও একটা কথা হচ্ছে এই যে আমরা তো দেখলাম বিহেভিয়ারিস্ট থিওরি দিছে বিএফ স্কিনার, আপনার নেটিভিস্ট থিওরি দিছে কে বলেন? নেটিভিস্ট থিওরি দিছে কে? নেটিভিস্ট থিওরি দিছে হচ্ছে ভুলে গেলাম, নোয়াম চমস্কি। আর এখন যেটা বলতেছি কগনিটিভ অ্যাপ্রোচ, এটা দিচ্ছে হচ্ছে পিয়াজেটস। হ্যাঁ, পিয়াজেট এটা নিয়ে কথা বলছে কগনিটিভ থিওরি। তো এই কগনিটিভ থিওরিতে